এই সময় তৃণমূল ভেঙে খান খান। অস্তিত্ব রক্ষাই এখন বড় ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। অস্তিত্ব রক্ষায় তার পরবর্তী পদক্ষেপ কি হবে, তার তৈরি দল তা তো ভেঙে খান খান হয়ে গিয়েছে, নব তৃণমূল শুরু হয়েছে। এবার অস্তিত্ব রক্ষায় সোনিয়া গান্ধীর দ্বারস্থ মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ। দিল্লিতে সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক হয়েছে। তৃণমূলের ভাঙন নিয়ে বৈঠকে দীর্ঘ আলোচনা। তাদের একটাই মোটো, বিজেপিকে ঠেকাতে হবে। তাই বিজেপিকে ঠেকাতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। সোনিয়া গান্ধী বার্তাও দিয়েছেন। তাহলে কি এবার কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে পারে টিএমসি? মমতা বন্দ্যোপাধ্যায়কে কি প্রস্তাব সোনিয়া গান্ধীর? এই বিষয়ে আরো বিস্তারিত জানি। প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন নেটওয়ার্ক 18 এর সিনিয়র এডিটর পল্লবী ঘোষ। পল্লবী, 1.5 ঘন্টার কথাবার্তা হয়েছে সোনিয়া গান্ধী, মমতা ব্যানার্জি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আর রাহুল গান্ধীর মধ্যে। আর যেটা আমার সোর্স আমাকে বলছে স্পষ্টভাবে যে কোনো মার্জারে বাত এখনো হয়নি। এই সময় খালি সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে বললেন কি আমার সাথেও সেটা হয়েছিল। আমি যখন পার্টিতে প্রেসিডেন্ট হয়েছিলাম তখন আমার পার্টি থেকে অনেক লোকরা বেরিয়ে গেছিল, কিন্তু আমি লড়লাম আর আমাদেরও লড়তে হবে, আর তোমাকেও লড়তে হবে। কিন্তু উনি এই কথাটা প্রপোজালটা দিলেন কি আমরা দুজন কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস দুজন একসাথে মিলিয়ে লড়বে বিজেপির এগেইনস্টে, তাকে বিজেপি জিততে না পারে। কিন্তু কংগ্রেস পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে যে মার্জারের কথা একদম হয়নি, না মার্জারের কথা কোনো হবে। আর এই জন্যে এইসব কথা যে মার্জারের হচ্ছে এই সময় বলা একদম ভুল। এক সময় আমরা দেখেছিলাম পল্লবী যে কংগ্রেসে থাকাকালীন এই মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব গান্ধীর ভীষণ ফেভারিট ছিলেন। তারপর যখন তিনি 98-এ কংগ্রেস ভেঙে তৃণমূল গড়লেন, তারপরে আমরা দেখেছিলাম এই রাজ্যে ওয়েস্ট বেঙ্গলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেসের একটা লড়াই এবং সেখানে একটা শত্রুতা তৈরি যেন হয়েছিল। অনেক সময় রাহুল গান্ধীর সঙ্গেও আমরা মত পার্থক্য হতে দেখেছিলাম। সেই সমস্ত কিছু সরিয়ে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ফেরা, মানে আবারও সেই কংগ্রেসে ফেরা, কতটা সম্ভব? আমার মনে হয় একদম মুশকিল। কেন কংগ্রেসের বক্তব্য হচ্ছে যে এই মুহূর্তে যদি তৃণমূল কংগ্রেস ঘরে ফেরত আসে বা কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের মধ্যে যদি মার্জার যদি হয়, সব থেকে নুকসান হবে এটাই কংগ্রেস পার্টিকে নিয়ে। কেন একটা মাইনরিটি ভোট ব্যাংকের ব্যাপার আছে, যে কংগ্রেস যে কাডার আছে, ওয়ার্কার আছে, যারা গ্রাউন্ডে, যদি মুর্শিদাবাদ, দিনাজপুর, মালদার কথা বলি, ওরা এইসব জিনিস নিয়ে খুব খুশি হবে না। এই জন্য কংগ্রেসের বক্তব্য হচ্ছে যে এই সময় আমাদের সঙ্গে সব থেকে ভালো সময়। কেন তৃণমূল কংগ্রেস ডাউন আছে, বিজেপি সরকার আছে ওখানটায়, আর আমরা এই 5 বছর ধরে কংগ্রেস পার্টি নিজেকে স্ট্রং করার চেষ্টা করতে পারি। এই জন্য কংগ্রেসের সোর্সেসরা আমাকে বারবার বলছে কি মার্জারের কথা হতেই পারে না। হ্যাঁ, সোনিয়া গান্ধী সাপোর্ট দিয়েছে, কেন সোনিয়া গান্ধী আর মমতা বন্দ্যোপাধ্যায় মাঝখানে খুব ভালো রিলেশনশিপ চিরকাল থেকে ছিল। বাট আমরা দেখেছি জাতীয় কংগ্রেসে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খুব ভালো সম্পর্ক থাকলেও যদি আমরা বেঙ্গল পার্সপেক্টিভে দেখি পল্লবী, বেঙ্গল কংগ্রেসের সঙ্গে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বারেবারই নানা রকম আর কি কথা কাটাকাটি হয়েছে। সেখানে দাঁড়িয়ে বেঙ্গল কংগ্রেসের কাছে কতটা অ্যাকসেপ্টেন্স থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কংগ্রেসে ফেরেন? আপনি যদি একটা জিনিস নোটিস করেন, অধীর রঞ্জন চৌধুরী যখন বেঙ্গল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন তখন সব থেকে বেশি ঝগড়া হতো। কেন? অধীর রঞ্জন চৌধুরীর পলিটিক্সটা হচ্ছে অ্যান্টি মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসকে কোনোদিন পছন্দ ছিল না। এই সময় একটা ফিডব্যাক দেওয়া হয়েছিল কংগ্রেস পার্টিকে, যে তোমরা যদি অধীর রঞ্জন চৌধুরীকে সরিয়ে দেওয়া কংগ্রেস প্রেসিডেন্ট, তাহলে আমরা তোমাদের সাথে কথাবার্তা করতে পারি। আর সেটা কিন্তু হয়েছিল। অধীর রঞ্জন চৌধুরীকে সরিয়ে দিয়ে এমন একটা লোককে বানানো হলো কংগ্রেস প্রেসিডেন্ট যাকে একটু প্রো মমতা মনে করা হয়। আর এই জন্য পার্টিটা কোনোদিন বড় হয়ে বেরোতে পারেনি। এই জন্য অনেক একটা গ্রুপ আছে কংগ্রেসের মধ্যে যারা ভাবে যে আবার যদি অধীর রঞ্জন চৌধুরীকে আমরা ফেরত নিয়ে আসি অ্যাজ কংগ্রেস প্রেসিডেন্ট, তাহলে কংগ্রেস কিন্তু আবার ডেভেলপ করতে পারে, কংগ্রেস আপনি পুরোনো পজিশনটা আবার নিতে পারে। কিন্তু কি রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এটার জন্য অ্যাগ্রি হবে? কি ওরা মনে করে হয় যে এখন আমাদের তৃণমূল কংগ্রেসের আগেন্স্ট লড়াই লড়তে হবে? এইটা যদি হয় তাহলে হয়তো ওরা অধীর রঞ্জন চৌধুরীকে ফেরত আনতে চাইবে না। দ্য লাস্ট কোয়েশ্চেন, বিরোধী জোট আইএনডিআইএ যদি মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে ফেরেন, তাহলে এই আইএনডিআইএ জোটের হাত কতটা শক্ত হবে? কংগ্রেস পার্টির হবে। এবার আমি যখন ইন্ডিয়া ব্লকের মিটিংটা দেখছিলাম, ওই সময় আমি প্রথমবার অনেকদিন পরে নোটিস করলাম যে মমতা ব্যানার্জি যে প্রথম একটা পজিশন ছিল যখন ইন্ডিয়া ব্লকটা তৈরি হয়েছিল, ওটা তখন ভীষণ স্ট্রং ছিল। তখন ও মুখ্যমন্ত্রী ছিলেন, পার্টিও সব একসাথে ছিল, সব থেকে বেশি এমপি ওদের ছিল পার্লামেন্টে, এমএলএ তো ছিলই। কিন্তু এবার ও এমন দিনে এই মিটিংটা হচ্ছিল যেখান থেকে তৃণমূল কংগ্রেস থেকে অনেক লোকরা ছেড়ে চলে গেছে। তো একটা উইকেন্ড মমতা ব্যানার্জি যেটা আমরা দেখতে পারলাম। এই জন্য যদি কংগ্রেস
কংগ্রেস পার্টি মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস মার্জ করে, সেটা আমরা খালি একটা আর্গুমেন্ট হাইপোথেটিক্যালি বলছি, তাহলে এই মুহূর্তে যে লাভটা কংগ্রেস পার্টির হবে, কংগ্রেস পজিশনটা স্ট্রং হবে। থ্যাংক ইউ সো মাচ। আমরা কথা বলছিলাম নেটওয়ার্ক 18 এর সিনিয়র এডিটর পল্লবী ঘোষ ছিলেন আমাদের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিয়ানপাথে গেলেন, সোনিয়া গান্ধীর সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন, এবং কখন সেই বৈঠক হচ্ছে, যখন পালাবদল হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে, আর যখন আমরা দেখছি কংগ্রেস নেত্রীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে এই ভরাডুবির পর তার অস্তিত্ব রক্ষা নিয়ে কথা বলছে। এবং তারপর তৃণমূল সূত্রে যে খবর আমরা পাচ্ছি যে ইতিবাচক বৈঠক হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সোনিয়া গান্ধীর বৈঠক ইতিবাচক হয়েছে, এবং কিভাবে মতপার্থক্য সরিয়ে রেখে বিজেপি বিরোধিতায় তারা এককাট্টা হতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে। তবে বর্তমানে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী করবেন অস্তিত্ব রক্ষায়? তিনি কি ফিরবেন কংগ্রেসে? প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কি বলছেন একবার শুনি। देखिए, पॉलिटिक्स है आर्ट ऑफ पॉसिबिलिटीज, संभावनामय शिल्प है, तो कल कुछ भी हो सकता है। आप लोग को पता था जे जनता बंगाल का দেখুন এই মুহূর্তে যে সিচুয়েশন, বিধানসভা নির্বাচনের পরাজয়ের পর একের পর এক ধাক্কা খাচ্ছে তৃণমূল, পরিষদীয় দলের পর সংসদীয় দল, সেখানেও ভাঙন। তৃণমূলের 20 জন লোকসভার সাংসদ বিদ্রোহী হয়ে বিজেপি নেতৃত্বাধীন যে শাসক জোট আর কি এনডিএ, তাকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। তো এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সোনিয়া গান্ধীর এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের একাংশ তারা মনে করছে যে খারাপ সময়, দুর্দিনে কংগ্রেসকে আঁকড়ে ধরে ঘুরে দাঁড়াতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং সোনিয়া গান্ধীর এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ অস্তিত্ব সংকট যেখানে চলছে একটা দলের, সেই দল ভেঙে খান খান, তারপরে অস্তিত্ব রক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায় কি আবারও কংগ্রেসে ফিরবেন? যেই কংগ্রেস থেকে তার রাজনীতি শুরু, যেই কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে তিনি কাজ শুরু করেছিলেন, যেই কংগ্রেস তার পরবর্তীতে যে কংগ্রেস ভেঙে তিনি তৃণমূল কংগ্রেস তৈরি করলেন, কিন্তু তৃণমূল কংগ্রেস আজ ভেঙে খান খান। 1998 থেকে 2026 এই 28 বছরে তৈরি যে দল, সে দল ভেঙে খান খান হয়ে গিয়েছে। তৃণমূলের ভাঙন নিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে দীর্ঘ বৈঠক, দীর্ঘ আলোচনা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং সোনিয়া গান্ধী একসঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন। খুব স্বাভাবিকভাবে আইএনডিআইএ যে জোট রয়েছে, বিজেপি বিরোধী যে জোট রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গেলে, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে গেলে কংগ্রেসের হাত তো শক্ত হবে বলে মনে করছেন তারা। পাশাপাশি মনে করছেন আইএনডিআইএ এই জোটটাকেও আরও সংঘবদ্ধ করা যাবে। 7 তারিখ অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেছিলেন, তিনি একটা সম্ভাবনা দিয়ে রেখেছিলেন যে নিচু তলায় ভালো তৃণমূল আছে, তাদের জন্য দরজা খোলা। শুনি একবার। এই গান্ধী পরিবার, এই সোনিয়া গান্ধী, এই রাজীব গান্ধী আজকে মমতাকে মমতা বানিয়েছে। সেই মমতা যখন ক্ষমতা এসেছে, সব থেকে আগে খারাপ ব্যবহার করেছে এই গান্ধী পরিবারের বিরুদ্ধে। রাহুল গান্ধীর বিরুদ্ধে অনেক অকথ্য ভাষাও বলেছে। কংগ্রেসকে ছাড়া মমতা ব্যানার্জির বাঁচার রাস্তা নাই, এটা মমতা ব্যানার্জি উপলব্ধি করে দৌড়াতে হচ্ছে দিল্লিতে। সেই পার্টির লোকদেরকে বলবো, নিষ্ঠাবান সৎ কংগ্রেস, সৎ তৃণমূলের কর্মীরা সিধা কংগ্রেস পার্টিতে এসে জয়েন করুন। আমরা একসঙ্গে লড়বো, আমরা একসঙ্গে থাকবো। আরো একবার আপনাদের শোনাবো অধীর রঞ্জন চৌধুরী তিনি ঠিক কি বলছেন। এই গান্ধী পরিবার, এই সোনিয়া গান্ধী, এই রাজীব গান্ধী আজকে মমতাকে মমতা বানিয়েছে। সেই মমতা যখন ক্ষমতা এসেছে, সব থেকে আগে খারাপ ব্যবহার করেছে এই গান্ধী পরিবারের বিরুদ্ধে। রাহুল গান্ধীর বিরুদ্ধে অনেক অকথ্য ভাষাও বলেছে। কংগ্রেসকে ছাড়া মমতা ব্যানার্জির বাঁচার রাস্তা নাই, এটা মমতা ব্যানার্জি উপলব্ধি করে দৌড়াতে হচ্ছে দিল্লিতে। সেই পার্টির লোকদেরকে বলবো, নিষ্ঠাবান সৎ কংগ্রেস, সৎ তৃণমূলের কর্মীরা সিধা কংগ্রেস পার্টিতে এসে জয়েন করুন। আমরা একসঙ্গে লড়বো, আমরা একসঙ্গে থাকবো। লোকসভায় তৃণমূলের বেসুরোদের আলাদা একটা ব্লক তৈরি হয়েছে। দল ও প্রতীক হারানো কি তাহলে সময়ের অপেক্ষা? লোকসভায় তৃণমূলের বেসুরোদের আলাদা ব্লক
আলাদা ব্লক নিয়ে আজ জারি হতে পারে বিজ্ঞপ্তি। আমরা দেখেছিলাম যে গত সোমবার এনডিএ শরিক হতে চেয়ে গত সোমবার লোকসভা স্পিকারকে চিঠি দিয়েছিলেন বেসুরোরা। দিল্লিতে দফায় দফায় বৈঠকও হয়েছে এবং লোকসভার তৃণমূলের বেসুরোদের আলাদা ব্লক নিয়ে কি তাহলে আজ জারি হতে পারে বিজ্ঞপ্তি? চলুন এ নিয়ে আরো জানবো। আমাদের সঙ্গে সরাসরি আবির রয়েছেন প্রতিনিধি। আবির, আজকে কি তাহলে বিজ্ঞপ্তি জারি হতে পারে? কি হতে পারে? দেখো, লোকসভা স্পিকারের আজকে ফেরার কথা রয়েছে এবং তিনি সংসদে যাবেন এবং সূত্রের খবর যে চিঠি তাদের কাছে জমা পড়েছে সেই চিঠির পরিপ্রেক্ষিতে এই নতুন ব্লক ঘোষণা হতে চলেছে। আজকেই হয়তো বিজ্ঞপ্তি দুপুর বা বিকালের মধ্যে লোকসভা সচিবালয়ের তরফ থেকে প্রকাশ করা হতে পারে। আমরা দেখেছি যে গত সোমবার থেকে একদম টান নাটকীয় পরিস্থিতি গোটা দিল্লিতে চলেছে। একদিকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে যেতে একাধিক যারা সাংসদ তারা প্রথমে এক বিজেপি নেতার বাড়িতে তারা বৈঠক করেন। পরবর্তী সময় দেখতে পাওয়া যায় যে তৃণমূল সাংসদ শরাব্দী রায়ের যে বাড়ি, সেই বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছেছিলেন। সেখানেও একাধিক সাংসদ উপস্থিত ছিলেন, তারা কথা বলেছেন এবং বিভিন্ন সময় দাঁড়িয়েই যারা লোকসভা তৃণমূল কংগ্রেসের সাংসদরা ছিলেন তারা বলছেন যে তারা কেন আলাদা হয়ে যাচ্ছেন, কেন তাদের আলাদা হতে হচ্ছে এবং কি সিদ্ধান্ত তারা গ্রহণ করেছেন তারা প্রত্যেকে জানিয়েছেন। গত কয়েকদিন ধরে দেখতে পাওয়া গিয়েছে যে বিভিন্ন সাংসদদেরকে করা তাদেরকে সঙ্গে নিয়ে চলার ক্ষেত্রে কাকলি ঘোষ দস্তিদার একটা ভূমিকা পালন করেছিলেন। এরপর একে একে দেখতে পাওয়া যায় যে লোকসভার একাধিক যারা সাংসদ, শতাব্দী রায় রয়েছেন, জুন মালিয়া রয়েছে, দেব রয়েছে, অন্যদিকে হচ্ছে জগদীশ বাসুনিয়া রয়েছে, কালীপদ সোরেন রয়েছে, অরূপ চক্রবর্তী রয়েছে, প্রচুর নাম যারা রয়েছেন যে তারা একসঙ্গে তারা এক ছাতার তলাতে আসেন, তারা একসঙ্গে তারা বৈঠক করেন এবং তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেন যারা আলাদা ব্লক তৈরি করে যান। এখন রাজনৈতিক দিক থেকে দুটো ঘটনা ঘটতে পারে। প্রথমত তারা যেহেতু বলছেন যে এনডিএ শিবিরের দিকে তারা সাহায্য করবেন, সেক্ষেত্রে এনডিএ তাদেরকে কতটা গ্রহণ করবে সেটা হয়তো সময়ের অপেক্ষা। একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে তারা লোকসভার মধ্যে আলাদা, তাদের যে গোষ্ঠী সেই গোষ্ঠী যে আলাদা করে সরে যাচ্ছে, তারা যে একটা আলাদা ব্লক বানিয়ে রাজ্য বিধানসভার মধ্যেই তারা থাকবে সেটা কার্য তাদের কথাতে স্পষ্ট করে দেওয়া হয়েছে। গতকালকে আমরা জানি যে দিল্লিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কীর্তি আজাদ তাদের তরফ থেকে একাধিক বিষয়ের কথা বলা হচ্ছে এবং তারা বলছে যে আইন অনুযায়ী ব্লক তৈরি করার ক্ষেত্রে এর আগে সংসদের তরফ থেকে বা সুপ্রিম কোর্টের বিষয়ে কি সিদ্ধান্ত হয়েছে, আইনত কি প্রক্রিয়া ঘটেছে কথা বলছে। কিন্তু যারা দীর্ঘদিনের পরিষদীয় বা সংসদীয় রাজনীতি সম্পর্কে অভিজ্ঞ তাদের একটা কথা, তাদের বক্তব্য যে এই ধরনের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত একমাত্র লোকসভা স্পিকার তিনি গ্রহণ করতে পারেন এবং এই ধরনের গোটা বিষয়ের ক্ষেত্রে লোকসভা স্পিকারের বা রাজ্য ক্ষেত্রে বিধানসভা স্পিকারের সিদ্ধান্ত একেবারে চূড়ান্ত। ফলে এই অবস্থাতে দাঁড়িয়ে কোনোভাবেই যে ব্লক তৈরি করতে পারা যাবে না এমনটা ভাবার কোনো কারণ নেই। দ্বিতীয়ত হচ্ছে যে যারা একটা সময় একই রাজনৈতিক দলের তরফ থেকে এসেছিলেন, যাদেরকে বলাই হতো সম মনোভাবা সম্পন্ন সাংসদ, তারা বলছেন তারা নির্দিষ্ট কিছু ইস্যুতে তাদের প্রতি যে চাপিয়ে দেওয়া যে বিষয় বা সিদ্ধান্ত তাতে তারা সহমত পোষণ করবেন না। তাদের বক্তব্য হচ্ছে যে নিজেদের সংসদীয় এলাকার ক্ষেত্রে বা জাতীয় সুরক্ষার ক্ষেত্রে বিভিন্ন নীতি প্রণয়ন করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা হয় বা যে ধরনের সাহায্য করা হয় সেই বিষয়টাকে নিয়ে তারা সহযোগিতা করতে চান এবং সেই কারণেই তাদের আলাদা ব্লকের ক্ষেত্রে যাওয়া। এবং আমাদের কাছে খবর যে এর আগে সোমবার দিনকে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের মধ্যেও আলাদা করে সাংসদদের সঙ্গে বিজেপি কেন্দ্রীয় নেতা তিনি কথা বলেছেন বা যাদের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে তাদের সঙ্গে আলাদা করে কথা বলেছেন। ফলে সব মিলিয়ে যে ব্লক যে তৈরি হয়েছে সেই ব্লকের আজকে মান্যতা লোকসভা স্পিকার তিনি এসে পৌঁছানোর পর দেওয়া হতে পারে এবং সেটা হয়ে গেলে যে কতজন সাংসদ, তার কারণ হচ্ছে কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, এদেরকে চ্যালেঞ্জ করা হচ্ছে তৃণমূলের অন্য শিবিরের তরফ থেকে, বারবার ধরে উল্লেখ করা হচ্ছে তাদের হাতে কত সংখ্যা রয়েছে। আজকে যদি ব্লক তৈরি সিদ্ধান্তের কথা ঘোষণা করে দেওয়া সেখানে স্পষ্ট হয়ে যাবে যে সংখ্যা তত্ত্বের দিক থেকে কারা এগিয়ে থাকলেন, কাদের হাতে সর্বাধিক সাংসদ থাকলো এবং সেই সংখ্যার ভিত্তিতে বা এই সংখ্যা তত্ত্বের দিক থেকে তারা ব্লক তৈরি করার গ্রহণযোগ্যতার জায়গাতে তারা পৌঁছে গিয়েছে। এবার বেসুরো সায়নী রিজু দত্তর এক্সপোস্টে ব্যাপক জল্পনা। মমতা অভিষেক ঘনিষ্ঠ সায়নী ঘোষ, যুব তৃণমূলের রাজ্য সভাপতি সায়নী। ভরাডুবির পর তৃণমূলে একাধিক পদত্যাগ, ভরাডুবির পরেও পদ ছাড়েননি সায়নী। রিজু দত্তর এক্সপোস্ট আপনাদের দেখাবো, যে এক্সপোস্টে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। মমতা অভিষেক ঘনিষ্ঠ সায়নী ঘোষ তাহলে কি এবার বিক্ষুব্ধ? ভরাডুবির পর তৃণমূলে একাধিক পদক্ষেপ, ভরাডুবির পরেও পদ ছাড়েননি সায়নী। কথা বলবো, মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী,
দেখো, এই যে ভরাডুবির পরেও সায়নী ঘোষ তিনি তার পদ তো ছাড়েনি, এমনকি যখন দলের নতুন করে স্ট্রাকচার হয় তখনও কিন্তু সায়নী ঘোষকে তার দায়িত্বেই বহাল রাখা হয়েছিল। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সায়নী ঘোষ সম্পর্কে যথেষ্ট কনফিডেন্টই ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। যারা পুরনো তৃণমূল কংগ্রেসের যারা সাংসদরা রয়েছেন তারা কিন্তু যথেষ্টই কনফিডেন্ট ছিলেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে যে গতকাল এক শীর্ষ বিজেপি নেতার সঙ্গে 1-to-1 বৈঠক করেন সায়নী ঘোষ, এবং তারপরেই তিনি বিদ্রোহী যে ব্রিগেড রয়েছেন সেখানে তিনি নাম লিখিয়েছেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। এই ইঙ্গিত কিন্তু এখন স্পষ্ট পাওয়া যাচ্ছে যে ঋজু দত্ত তিনি যে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সেই পোস্টেও কিন্তু সেই বিষয়টাই কিন্তু দেখা যাচ্ছে। ওকে, আরো ভাঙছে তৃণমূল। সুখেন্দু শেখরের পর এবার সুস্মিতা দেব রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুস্মিতা দেব, তৃণমূলে ছাড়লেন সুস্মিতা। রাজ্যসভায় তৃণমূল 13 থেকে 11, হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক সুস্মিতার, অসমের মুখ্যমন্ত্রী হিমন্তের সঙ্গে বৈঠকে সুস্মিতা। আমি আমার ব্যক্তিগত কারণ আছে, রাজনৈতিক কারণ আছে, সেটার জন্য আমি সর্বভাবে তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন দিয়েছি। এবং যে রাজ্যসভার সিটটা আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, আমি মনে করি যে পার্টি ছাড়ার পরে সেই সিটে বসাটা ঠিক হবে না। মুক্ত বাতাসে কেউ কাজ করতে পারছিলেন না, সবটাই চাপিয়ে দেওয়া হতো, মন্তব্য তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা। কেউ মুক্ত বাতাসে তো কাজ করতে পারতো না, সবই তো চাপিয়ে দেওয়া হতো। রাজ্যসভার যারা সাংসদ তারাও কি স্বাধীন চিত্তে কাজ করতে পারতো না তো। এমত অবস্থাতে তারা হয়তো কোথাও মনে করেছে যে যদি কাজই না করতে পারি আর এই পদে থেকে লাভ কি, তাই জন্যই হয়তো এইরকমভাবে ইস্তফা দিয়ে যাচ্ছেন। আত্রেই নির্মাণ, আত্মিক নির্মাণের রূপকথা। আমরা গড়ি ভালোবাসা। খবর এখন নিবেদন করলো আত্রেই নির্মাণ, আত্মিক নির্মাণের রূপকথা। আমরা গড়ি ভালোবাসা। জেলায় জেলায় চলেছে তোলাবাজি। দোকান দেওয়ার জন্য টাকা নিয়েছিল, আমার কাছে 5,000 টাকা নিয়েছে, 20,000 টাকা নিয়েছে, তুলেছে কাটমানি। ওখানেই তো লুকিয়ে আসল হানি। যে নেতা চাপতেন সাইকেল, তারই দখলে BMW। কুঁড়ে ঘর রাতারাতি হয়েছে প্রাসাদ। ছোট বড় সব নেতার ঘরেই পৌঁছেছে লুটের প্রসাদ। ছিলেন সাধারণ প্রজা, এখন সেই এলাকায় তার রাজার সাজ। মাত্র 15 বছরেই নেতাদের আঙুল ফুলে কলা গাছ। দেখুন রাজমহল, নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ।